বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। সেই প্রত্যাশা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি এম জামান হোসেন। আজকে আমরা অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষের ম্যাক্রো ইকোনমিক্সের উপর আছি। আজকে লেকচার 5। কিসের উপর? আইএসএলএম মডেলের উপর। আইএসএলএম মডেলের উপর এটা আমার পঞ্চম ক্লাস। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এলএম রেখা। এলএম রেখা, তাহলে আমরা আগের যে 4টা ক্লাস করলাম সেই 4টা ক্লাসে আমরা আইএস রেখা নিয়ে আলোচনা করেছি। আইএস রেখা কি, আইএস রেখার বৈশিষ্ট্য, আইএস রেখা অঙ্কন, আইএস রেখার ধরন, আইএস রেখার স্থানান্তর। তাহলে আইএস এর মধ্যে আমরা যেই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি, বিষয় নিয়ে আলোচনা করেছি, এলএম এর মধ্যেও ঠিক ওই বিষয়গুলি সব আছে। আইএসটা হলো দ্রব্য বাজার ভারসাম্য আর এলএমটা হলো অর্থ বাজার ভারসাম্য। ম্যাক্রো ইকোনমিক্সে দুইটা বাজার, একটা রাজস্ব যেটাকে আমরা বলি দ্রব্য বাজার, আর একটা আর্থিক বিষয় যেটাকে বলি আমরা অর্থবাজার। তাহলে অর্থবাজার ভারসাম্য থেকে পাওয়া যায় এলএম রেখা, দ্রব্য বাজার ভারসাম্য থেকে পাওয়া যায় আইএস রেখা। আইএস রেখা মানে রাজস্ব সংক্রান্ত নীতি, কর, সরকারি ব্যয়, ভোগ, বিনিয়োগ ইত্যাদি। আর এলএম হলো অর্থ সংক্রান্ত, অর্থের চাহিদা, অর্থের যোগান, তারল্য ইত্যাদি ইত্যাদি, সুদের হার, এসব নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, দ্রব্যবাজার ভারসাম্য থেকে পাওয়া যায় আইএস রেখা আর অর্থবাজার ভারসাম্য থেকে পাওয়া যায় এলএম রেখা। তাহলে এলএম আইএস রেখার সংজ্ঞা আমরা যেরকম পড়েছি, এলএম রেখার সংজ্ঞা কি হবে? এলএম রেখার সংজ্ঞা হবে অর্থের চাহিদা এবং অর্থের যোগান, এই দুইটার সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। এই সম্পর্ক থেকে যে রেখা পাওয়া যায় সেটাকে বলা হয় এলএম রেখা। আমি আবার বলছি, অর্থের চাহিদা এবং অর্থের যোগান, ডিমান্ড ফর মানি অ্যান্ড সাপ্লাই অফ মানি, এমডি ইজ ইকুয়াল টু এমএস। অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। সেই সম্পর্ক থেকে যে রেখাটা অঙ্কন করা হয় তাকে বলা হয় এলএম রেখা। অথবা আমরা এইভাবে বলতে পারি, এলএম রেখা এমন একটা রেখা যার প্রতিটা বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার সাপেক্ষে সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায় বা সম্পর্ক নির্দেশ করে। তাহলে অর্থের চাহিদা ও অর্থের যোগানের সমতার সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে যে সম্পর্ক পাওয়া যায় সেই সম্পর্ক থেকে যে রেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় এলএম রেখা। এলএম রেখা মূলত অর্থবাজার ভারসাম্যের সাথে সম্পর্কিত। অর্থবাজার ভারসাম্য থেকেই পাওয়া যায় এলএম রেখা। তাহলে এলএম রেখাটা আমরা কিভাবে অঙ্কন করব, কিভাবে পাওয়া যায়, এলএম রেখা কি, এই সংক্রান্ত আলোচনা আমরা একটু দেখাই। প্রথম হইল এমএস দিয়ে আমি কথা বলি, অর্থের যোগান। অর্থের যোগানটা মূলত স্থির থাকে, এই জন্য এটাকে আমরা এমএস নট ধরি। আর অর্থের চাহিদা, অর্থের চাহিদা তিনটা অংশ। একটা হলো এমডি নট, এটা হলো স্থির অংশ। আরেকটা হলো আয়ের সাথে সম্পর্ক। অর্থের চাহিদার তিনটা উপাদান, একটা হলো স্থির, কারোর সাথে সম্পর্ক নাই, আরেকটা হলো আয়ের সাথে সম্পর্ক, এটা ধরি ই ওয়াই। আরো একটা অংশ আছে, সেটা হলো সুদের হারের সাথে সম্পর্ক, এটা হলো এফ আই। সুদের হারের সাথে অর্থের চাহিদার সম্পর্ক বিপরীত, এই জন্য এখানে মাইনাস। আয়ের সাথে অর্থের চাহিদার সম্পর্ক পজিটিভ সরাসরি, এই জন্য এখানে প্লাস। এটা তো আছে। তাহলে আমরা এই হলো অর্থের চাহিদা, এই হলো অর্থের যোগান। তাহলে এই দুইটার সমতার সাপেক্ষে কি হবে? এমডির মান কত? এমডি নট প্লাস ই ওয়াই মাইনাস এফ ওয়াই সমান সমান এমএস নট। এখন আমরা এইটার দিকে রাখবো,
EY সমান সমান MS নট মাইনাস MD নট প্লাস FY প্লাস FI। এটার যদি মান বের করি MS নট মাইনাস MD নট বাই E প্লাস F বাই E ইন্টু I। যদি আমরা এই সবটার একটা মান ধরি, ধরলাম আমরা 5 প্লাস এটার একটা মান ধরি, ধরলাম 2, AI টু I, একটা সমীকরণ পেলাম। তাহলে এটা কি সমীকরণ? আইএস সমীকরণ। যদি বলে আইএস সমীকরণ কিভাবে পাওয়া যায়, অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার সাপেক্ষে সুদের হার এবং আয়ের মধ্যে যে সম্পর্ক পাওয়া যায় সেই সম্পর্কটা এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলা হয় আইএস সমীকরণ। আর এই সমীকরণ থেকে যে রেখাটা পাওয়া যাবে সেটা হলো এলএম রেখা। এলএম রেখা অঙ্কন করে দেখাই আমরা। যদি আমরা একটা ছোট সূচি তৈরি করে নিতে পারি, তাই এটা y, তিনটা মান ধরি। 1 ধরলে কত? 1 ধরলে 2 একে 2, 5 2 7। 2 ধরলে কত? 2 দুগুণে 4, 5 4 9। 3 ধরলে কত? 3 দুগুণে 6, 6 5 11। তাহলে আমরা এই সমীকরণে i এর তিনটা মান বসালাম। 1 বসালে 2 একে 2, 5 2 7। 2 বসালে 2 দুগুণে 4, 4 5 9। 3 বসালে 3 দুগুণে 6, 6 5 11। তাহলে আমরা এখন 2 1 2 3 1 2 3 1 2 3 একের সময় কত? 7। একের সময় 7। 2 এর সময় কত? 9। 3 এর সময় কত? 11। তিনটা বিন্দু পেলাম, এ একটা, বি একটা, সি। এই বিন্দুগুলি যোগ করলে আমরা যে রেখাটা পাবো মূলত এটাই হলো এলএম রেখা। সুদের হার যখন 1, আয় তখন 7। সুদের হার যখন 2, আয় তখন 9। সুদের হার যখন 3, জাতীয় আয় তখন 11। তাহলে একের সময় 7 এই বিন্দুতে দেখানো হলো। সুদের হার যখন 2, জাতীয় আয় তখন 9, বি বিন্দুতে দেখানো হলো। সুদের হার যখন 3, জাতীয় আয় তখন 11, সি বিন্দুতে দেখানো হলো। এ বি সি বিন্দুগুলি যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই হলো এলএম রেখা। তাহলে এলএম রেখাটা ঊর্ধ্বগামী, এর অর্থ হলো সুদের হারের সাথে জাতীয় আয়ের সম্পর্ক পজিটিভ। সুদের হার যত বাড়ে জাতীয় আয় তত বাড়ে। এটা থেকে বোঝা যায় পজিটিভ, তাহলে কয়ের সাথে আয়ের সম্পর্ক হবে ধনাত্মক, রেখা হবে ঊর্ধ্বগামী। এই রেখার ডাল পজিটিভ, ডাল নির্ণয় করলে 2 হয়, পজিটিভ 2 হয়। ডাল দেখে আমরা বুঝি রেখাটা কিরকম হয়। অর্থাৎ স্বাধীন চলকের সামনে যে চিহ্নটা থাকে এটা যদি ধনাত্মক হয় তাহলে সরাসরি সম্পর্ক, আর ঋণাত্মক হলে বিপরীত সম। আইএস এর সময় এখানে মাইনাস ছিল, এলএম এর সময় এখানে প্লাস। যাই হোক, আইএস রেখা, এলএম রেখা কাকে বলে, এলএম রেখা কি, এলএম রেখা কিভাবে পাওয়া যায়, যেভাবে প্রশ্নটা আসুক না কেন এই আলোচনাটুক দিলে আমার মনে হয় হবে ইনশাআল্লাহ। তাহলে এলএম রেখা নিয়ে আমাদের কথা শেষ। এরপরে ছিল এলএম রেখার কি বৈশিষ্ট্য। এলএম রেখার বৈশিষ্ট্যতে আমরা আগেও বলছি, এখানে কয়েকটা বৈশিষ্ট্য বলা যায়। আইএস রেখা দ্রব্য বাজার ভারসাম্য, এটা হলো অর্থ বাজার ভারসাম্য।
অর্থবাজার, সংক্ষেপে আমি লিখি অর্থবাজার ভারসাম্য থেকে এলএম রেখা পাওয়া যায়। এখানে আরো দুই একটা কথা বলবো, যে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সাপেক্ষে জাতীয় আয় এবং সুদের হারের মধ্যে সম্পর্ক পাওয়া যায়। এই সম্পর্কটা থেকে যে রেখা পাওয়া যায় সেটা হলো এলএম রেখা, অর্থাৎ অর্থবাজার ভারসাম্যের সাথে এলএম রেখা জড়িত। এই একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই রেখাটা জাতীয় আয় এবং সুদের হারের সাথে সরাসরি সম্পর্ক। জাতীয় আয় এবং সুদের হারের সাথে সম্পর্কটা কি? পজিটিভ। তাহলে পজিটিভ সম্পর্ক হলে রেখা কি হয়? ঊর্ধ্বগামী হয়। এটা ঢাল কি? ঢাল ধনাত্মক। ঢাল ধনাত্মক। আরেকটা কি বলবো? এটা প্রত্যেকটা বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান। এলএম রেখার প্রতিটা বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান। তাহলে এই কয়টা বৈশিষ্ট্য আমরা ছোট ছোট করে লিখে 2 লাইন 3 লাইন করে লিখে বুঝিয়ে দিই। তাহলে এই রেখাটা ঊর্ধ্বগামী হওয়ার কারণ হলো সুদের হারের সাথে এটার সম্পর্ক কি? আয়ের সম্পর্ক ধনাত্মক। তাহলে এলএম রেখা কাকে বলে? এলএম রেখা অঙ্কন করা। এলএম রেখা কিভাবে পাওয়া যায়? অথবা এরকমও আসতে পারে, কয়েকবার এসেছে, অর্থবাজার ভারসাম্য থেকে কিভাবে আমরা এলএম রেখা অঙ্কন করতে পারি, অথবা এলএম রেখা কাকে বলে? এলএম রেখা অঙ্কন করো। তাহলে 3টা প্রশ্নের উত্তর কিন্তু একটাই, অ্যান্সার কিন্তু একটাই। তারপরে প্রশ্ন হলো এলএম রেখার বৈশিষ্ট্য লেখো, বা এলএম রেখা কাকে বলে বললেও আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলি লিখে দিতে পারি যারা সুন্দর করে অ্যান্সার করতে চাই। তাহলে 1 নম্বর পয়েন্ট, এটা অর্থবাজার ভারসাম্য নির্দেশ করে। কিছু কথা এখানে আমরা বলবো। সুদের হারের সাথে জাতীয় সম্পর্ক পজিটিভ, এইখানেও কিছু কথা বলবো। এটা মূলত একই। এটা ডাল ধনাত্মক। ডাল ধনাত্মক হলে যে কোনো রেখাটা কি হয়? ঊর্ধ্বগামী হয়। তারপরে এটা প্রতিটা বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান, অর্থবাজার ভারসাম্য নির্দেশ করে। এই হলো এলএম রেখার বৈশিষ্ট্য। অর্থের চাহিদা যোগান দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এখান থেকে এলএম রেখা অঙ্কন করে। এমডি দেওয়া রইল 10 + 3y - 2y, ms দেওয়া রইল 20। তাহলে আমাদের এখান থেকে যদি বলে এলএম রেখা অঙ্কন করো, তাহলে আমরা কি করব? আমরা জানি এমডি = ms। এমডি কত? 10 + 3y - 2y = 20 और 3y = 20 - 10 + 2y। তাহলে 3y = 20 থেকে 10 গেলে থাকে 10 + 2y। এখানে আমরা একটু চেঞ্জ করে দিই যাতে 3 দিয়ে কাটাকাটি যায়। তাহলে 20 থেকে এখানে 8 দিয়ে দিই। তাহলে 8 দিলে কত হয়? 20 থেকে 8, 20 থেকে 8 গেলে হয় 12। আর এখানে আমরা 3ও দিতে পারি, 6 দিয়ে দিই। 6 দিলে কত হয়? কাটাকাটি দেওয়ার জন্য, আর কিছু না। তাহলে এখন যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হয়? 3 × 4 = 12 + 3 × 2 = 6। তাহলে আমাদের এটা আইএস এলএম সমীকরণ হয়ে গেল। এলএম সমীকরণ। এটা থেকে যদি আমরা একটা সূচি তৈরি করি, 1 হলে কত? 2 × 1 = 2, 4 × 2 = 6। 2 হলে কত? 2 × 2 = 4, 4 × 4 = 8। 3 হলে কত? 3 × 2 = 6, 6 × 4 = 10। 4 হলো কত? 4 × 2 = 8, 4 = 12। তাহলে সুদের হার যখন 1, জাতীয় তখন 6 কোটি টাকা বলতে পারি। সুদের হার যখন 2, জাতীয় তখন 8 কোটি টাকা। সুদের হার যখন 3, জাতীয় তখন 10 কোটি টাকা। 10 মিলিয়ন, 10 বিলিয়ন, যা হয় হোক, এই বর্ণনাটা দিলাম। এখন যদি আমরা চিত্র আঁকি, এটা সুদের হার,
এটা জাতীয় আয়। সুদের হার কত? 1 থেকে 4 পর্যন্ত। 1 2 3 4, 1 2 3 একের সময় কত? 6, এটা 6 ধরলাম। 2 এর সময় কত? 8, 2 এর সময় 8, 3 এর সময় কত? 10, 2 দিয়ে করে। 4 এর সময় কত? 12। এরকম 4টা বিন্দু পেলাম। এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটার নাম হলো এলএম রেখা। তাহলে অর্থের চাহিদার যোগানের সমতার সাপেক্ষে আমরা সুদের হারের সাথে জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশকারী একটা সমীকরণ পেলাম, এটাকে বলা হয় এলএম সমীকরণ। এই সমীকরণ থেকে একটা সূচি তৈরি করে নিলাম। আয়ের মান 1 বসাইলে কত, 2 বসাইলে কত, 3 বসাইলে কত, 4 বসাইলে কত, এই মানগুলি দিয়ে আমরা চিত্র আঁকি। সুদের হার যখন 1, জাতীয় আয় তখন 6, এই বিন্দুতে দেখানো হলো। সুদের হার যখন 2, জাতীয় আয় তখন 8, বি বিন্দুতে দেখানো হলো। সুদের হার যখন 3, জাতীয় আয় তখন 10, সি বিন্দুতে দেখানো হলো। সুদের হার যখন 4, জাতীয় আয় তখন 10, ই বিন্দুতে দেখানো হলো, ডি বিন্দুতে দেখানো হলো। এখন এ বি সি ডি বিন্দুগুলি যোগ করে যে রেখাটি পাওয়া গেল সেই রেখাটি হলো এলএম রেখা, যা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, কারণ সুদের হারের সাথে আয়ের সম্পর্ক ধনাত্মক। অর্থবাজারে যত সুদের হার বাড়বে আয় তত বাড়বে, এগুলো অর্থবাজারের ধারণা থেকে আমরা বলতে পারি। আর রাজস্ব বা দ্রব্যবাজার ভারসাম্যে সুদের হার আয় যত বাড়তো, আয়ের সাথে কার সম্পর্ক ছিল? সেখানে আয়ের সাথে সুদের হারের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ছিল ঋণাত্মক। আয়ের রেখাটা কিন্তু নিম্নগামী ছিল। তাহলে আমাদের এলএম রেখার অঙ্ক থেকেও আমরা দেখালাম, সিম্বল থেকেও দেখালাম। আজকে এখানে শেষ করছি, পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।